চেয়ারম্যান ডিবেট ফর ডেমোক্রেসির প্রিয়ভাজন হাসান আহমেদ চৌধুরী কিরণ, তাকে শুভেচ্ছা জানাই। আমি শুভেচ্ছা জানাই আমাদের প্রিয়ভাজন বিজ্ঞ আমাদের যে বিচারক মণ্ডলী যারা সামনে আছেন। আমাদের দুটো দেশের খুবই স্বনামেই তারা পরিচিত এবং বিখ্যাত ঢাকা কলেজ এবং ইডেন মহিলা কলেজের বিতার্কিক যারা এখানে আজকে যারা বক্তব্য দিয়েছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। এবং তাদের কলেজ থেকে অনেক শিক্ষার্থীরা এসছেন, ছাত্রছাত্রীরা এসছেন, সম্ভবত শিক্ষক মণ্ডলীরাও কেউ কেউ এসছেন। আমি আপনাদের সবাইকে উষ্ণ শুভেচ্ছা জানাই। গণমাধ্যমের বন্ধুরা যারা আমাদের এই গণতন্ত্রের অভিযাত্রার যারা বড় সঙ্গী, আপনাদেরকে আজকে উপস্থিতির জন্য আমি ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। আপনাদের মতন আমিও শিখেছি আজকের এই আপনাদের যে অসাধারণ যে বিতর্ক প্রতিযোগিতা যেটা হয়েছে। আমি নিজেও বেড়ে উঠেছি এই বিতর্ক প্রতিযোগিতা সাংস্কৃতিক তৎপরতার ভেতর দিয়ে, এবং আগামী নির্বাচনকে সামনে রেখে এই বিতর্কের যে উপাত্ত বিষয়গুলো পক্ষে বিপক্ষে সরকারি দল এবং বিরোধী দল আপনারা যে অসাধারণ বক্তব্য দিয়েছেন, আমার মনে হয় এটা রাজনৈতিক, ভোটার, জনগণ, সরকার, পলিসি মেকার, সমাজের সকল গুরুত্বপূর্ণ অংশের জন্য আগামী নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করবার ক্ষেত্রে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা এটা পালন করবে। বলা হয় ভারতবর্ষে আমাদের এখানে সার্বজনীন শিক্ষা চালু করবার আগেই এখানে ভোটাধিকারের এখানে শুরু হয়েছিল। সার্বজনীন শিক্ষাটা তো ধাপে ধাপে তারপরে আমাদের এখানে এসছে, এবং আমাদের এখানে ভোটটাকে মানুষ অনেক সময় তার একটা উৎসবের আমেজে মানুষ এটাকে বিবেচনা করে, আমরা জানি। দুর্ভাগ্যজনকভাবে গত 15-16 বছর 3টা জাতীয় সংসদ নির্বাচনে মানুষের ভোটের অধিকারকে হরণ করা হয়েছিল। আপনারা জানেন, ভোটের নামে যে তামাশা, যে নাটক মঞ্চস্থ করা হয়েছিল। ভোট হচ্ছে ব্যক্তি মানুষের, আমার যে মর্যাদা, আমি যে একটা পলিটিক্যালি ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টিটি, আমার এই সম্মান, মর্যাদা, আমার যে পরিচিতি, ভোট তার একটা সাংবিধানিক, তার একটা গণতান্ত্রিক অধিকার হিসেবে গুরুত্বপূর্ণ, তার একটা ম্যানিফেস্টেশন। এবং গত সরকার তাদের সবচেয়ে বড় অপরাধের জায়গা আমি বিবেচনা করি মানুষের এই ভোটের অধিকার কেড়ে নেওয়া, গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া। এমন একটা জায়গায় দাঁড়িয়ে গিয়েছিল যে আপনি যে খেলার নিয়মটা করলেন, 5 বছর পর পর ভোট হবে, মানুষ ভোট দেবে, পছন্দের দল বা প্রার্থীকে মানুষ নির্বাচন করবে, এটাকে পুরোপুরি এটাকে ধ্বংস করা হয়েছিল। তার মানে হচ্ছে নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের পথ, ভোটের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের পথ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল, যে কারণে আমাদেরকে 15-16 বছর টানা রাজপথে থাকতে হয়েছে। গত বছর আমাদের জুলাই আগস্টে যে গণজাগরণ, যে অসাধারণ গণ অভ্যুত্থান করতে হয়েছে, আমাদের 1.5 থেকে 2,000 শহীদের রক্তের বিনিময়ে বাস্তবে সেই ব্যবস্থাকে আমাদেরকে উচ্ছেদ করতে হয়েছে। ফলে সেই জায়গাটা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আগামী নির্বাচনের মধ্য দিয়ে আমরা স্বর্গরাজ্যে প্রবেশ করব, এরকম চিন্তা না করা ভালো। কিন্তু এরকম চিন্তা নিশ্চয়ই আমরা করব, আমরা আমাদের ভোটের অধিকারটা প্রয়োগ করতে পারবো। একটা নিরপেক্ষ, অবাধ, গণতান্ত্রিক পরিবেশে আমরা ভোটাধিকার নিশ্চিত করতে পারবো। ভীতিহীনভাবে কোনো চাপ, হুমকি, কোনো প্রলোভনের বাইরে যে নাগরিকরা, ভোটাররা তাদের ভোট তারা ভোটাধিকার প্রয়োগ করবেন, পছন্দের দল বা মার্কায় তারা ভোট প্রদান করবেন। বাংলাদেশে একটা শক্তিশালী রাজনৈতিক সরকার এখানে গড়ে উঠবে। সেই জায়গা থেকে আপনারা চ্যালেঞ্জগুলো নিয়ে আপনারা এখানে আলোচনা করেছেন। আমার উদ্ধৃতি বিভিন্ন জায়গাতে আপনারা দুই পক্ষই, সরকারি দল এবং বিরোধী পক্ষ, দুই পক্ষই আমার উদ্ধৃতি বক্তব্য আপনারা ব্যবহার করেছেন। তো এটা হচ্ছে আমাদের, এটাও খুব ভালো যে যখন যেটা যার পক্ষে যায়
তখন তারা সেই বক্তব্যটা তারা উত্থাপন করেন। এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতিরও একটা গুরুত্বপূর্ণ একটা অংশ। আমি যেটা দেখি আমাদের কাছে, আপনার যেটা বললেন, আমাদের বিচারকরা এ ব্যাপারে বিচার করবেন আপনাদের পক্ষে বিপক্ষে আপনাদের যুক্তিগুলোর দিক থেকে এসে। আমি একটা জিনিস আমি দেখছি যে এখানে ক্ষমতায় যাওয়ার সাথে এই যে আগামী নির্বাচন নিয়ে এত ইঁদুর প্রতিযোগিতা কেন, প্রার্থিতা নিয়ে এত ইঁদুর প্রতিযোগিতাটা কেন, বিভিন্ন দলের মনোনয়ন বা টিকিট পাওয়ার জন্য এত ইঁদুর প্রতিযোগিতার কারণটা কি? আমরা একটু চিন্তা করি। মনে করা হয় যে ক্ষমতার সাথে দ্রুত অর্থবিত্ত গড়ে তোলার একটা প্রত্যক্ষ সম্পর্ক আছে। খুব দ্রুত বিত্তবান হওয়া, টাকা হওয়া, তার একটা প্রত্যক্ষ সম্পর্ক আছে। ক্ষমতায় যাওয়াটাকে অনেকে বেহেশতে থাকার মতন অনেকে বিবেচনা করেন, এবং বাংলাদেশের মতন সমাজে বিরোধী দলে যাওয়াটাকে অনেকে দোজকে পড়ার মতন অনেকে বিবেচনা করেন। এই কারণের জন্য কেউ আর বিরোধী দলে যেতে চায় না। বিরোধী দলে যাওয়ার যে ঝুঁকিটা, এই ঝুঁকিটা কেউ এখানে নিতে চান না। ক্ষমতার অন্দরমহলে তো বটেই, উঠানে বা বাড়ির কার্নিশে চারপাশে দৌড়াদৌড়ি করলেও নাকি অনেক লাভ। এই জায়গাটা হচ্ছে এই কারণের জন্য যে আমাদের ক্ষমতার যেহেতু কোনো লাগাম নেই, ক্ষমতার যেহেতু কোনো জবাবদিহিতার প্রশ্ন নাই, ক্ষমতার যে একটা গণতান্ত্রিক ভারসাম্যের প্রশ্ন, যেটা কয় দশক ধরে সরকারের নির্বাহী বিভাগের সাথে বিচার বিভাগ বা আইন প্রণয়নী বিভাগের যে কোনো মডার্ন ডেমোক্রেটিক স্টেটে একটা যে রেশনাল লজিক্যাল যে ভারসাম্য থাকে, সেটাকে ধ্বংস করে সমস্ত কিছুই বাস্তবে নির্বাহী বিভাগ অর্থাৎ প্রধানমন্ত্রীর কর্তৃত্বে বা নেতৃত্বে এখানে নিয়ে আসা হয়েছিল। আমরা এবার যে জুলাই সনদের আলোচনা, জাতীয় কমিশনের যে আলোচনা, আগামী গণভোটের যে প্রশ্ন, সেটা এই জায়গা থেকে এসছে। পুরনো উত্তরাধিকার আমরা বর্জন করতে চাই। আমরা একটা দায়বদ্ধ, জবাবদিহিমূলক, স্বচ্ছ, বিশেষ করে ভোটারদের কাছে অ্যাকাউন্টেবল এমন একটা সরকার, রাজনৈতিক ব্যবস্থা, পার্লামেন্ট, জনপ্রশাসন বা সামগ্রিক ক্ষেত্রে গণতান্ত্রিক প্রতিষ্ঠান অথবা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আমরা গড়ে তুলতে চাই। তার জন্য আমাদের এত প্রচেষ্টা, এত আয়োজনের জায়গাটা। তার মানে পুরনো এই ঐতিহ্য থেকে আমরা এখানে বেরিয়ে আসব। ইলেকশন কমিশন আর সাংবিধানিকভাবে তফসিল ঘোষণা করার পরে প্রধান দায়িত্বটা পড়ে ইলেকশন কমিশনের উপরে। আমরা ইতিমধ্যে বলেছি যে ইলেকশন কমিশনের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো, ইলেকশন কমিশন তাদের তত্ত্বাবধানে তাদের কিছু দায়িত্ব এমনিতে আছে, তাদের সুপারভিশনে নিয়ে আসতে পারেন কিনা এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইলেকশন কমিশন ইতিমধ্যে আরপিও গণপ্রতিনিধিত্ব আদেশ তারা যেটা জারি করেছেন, ইতিমধ্যে যেটা বলতে পারেন এক ধরনের যেটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা না করেই এই গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওটা চূড়ান্ত করা হয়েছে। মানে কিছুটা ঘোড়ার আগে খানিকটা গাড়ি জুড়ে দেওয়া হয়েছে, যে কারণে নানা প্রশ্ন দেখা দিয়েছে। আরপিওর কারণের জন্য দেখছি যে প্রার্থীদের জামানত নির্বাচনে যে যারা প্রার্থী হবেন তারা জামানতের পরিমাণ এবার দ্বিগুণের চেয়ে বেশি বৃদ্ধি করা হচ্ছে। সর্বোচ্চ ব্যয়সীমা 25 লক্ষ থেকে এবার অনুমান করা হচ্ছে ভোটার অনুপাতে 35 লক্ষ থেকে প্রায় 55-60 লক্ষ পর্যন্ত দৃশ্যমান ব্যয় এটাকে উন্নীত করা হয়েছে। যেখানে নির্বাচনী ব্যয় কমানোর প্রশ্ন ছিল, বাস্তবে আপনি জানেন আমাদের এখানে কিন্তু নির্বাচন কমিশন অসংখ্য সুপারিশ, কিন্তু নির্বাচনে কালো টাকা, অপ্রদর্শিত অর্থ, টাকার যে খেলা, এটা বন্ধ করবার ব্যাপারে দৃশ্যমান কার্যকারী কোনো পদক্ষেপ আজকের এই মুহূর্ত পর্যন্ত আমরা লক্ষ্য করছি না। ফলে এবং এটা যদি চলে, আগামী পার্লামেন্ট দৃশ্যত যদি নিরপেক্ষ হয়, গ্রহণযোগ্য হয়, এই আশঙ্কাকে আমরা উড়িয়ে দিতে পারি যে বিগত পার্লামেন্টগুলোর মতন আগামী পার্লামেন্টও একটা বিপুল সংখ্যক বিত্তবান, ধনী এবং কালো টাকার মালিক, এবং তাদের একটা পার্লামেন্টে তাদের এক ধরনের তাদের একটা বিরাট একটা সন্নিবেশ সেখানে তৈরি হবে। তার মানে যে জন্য এই গণজাগরণ, গণঅভ্যুত্থান, সেই জায়গাটা পরোক্ষভাবে এটা ব্যর্থ হয়ে যায় কিনা সে উদ্বেগ আশঙ্কা করবার কিন্তু জায়গাটা আমাদের এখানে আছে। আমাদের এখানে ফলে আজকে নির্বাচনের যে বললাম এই ব্যয়ের ব্যাপারে নির্বাচন কমিশনের জরুরিভাবে উদ্যোগ নেওয়া দরকার, কিভাবে তারা টাকার খেলাটা তারা বন্ধ করবেন।
নির্বাচনের সাম্প্রদায়িকতার ব্যবহার আমরা দেখছি, আমাদের পবিত্র ধর্মবিশ্বাসকে কিভাবে রাজনৈতিকভাবে হাতিয়ারে তৈরি করে একে অপরের বিরুদ্ধে কিভাবে এখানে তৈরি করা হচ্ছে, প্রশাসনকে পক্ষে রাখার জন্য যেটা একটা জবরদস্তি ইতিমধ্যে আমরা কিন্তু লক্ষ্য করছি আমরা। এবং এতে যদি এরকম যদি জবরদস্তিটা চলে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ, ভোটারেরা। বিশেষ করে পাহাড় সমতলের যারা ধর্মীয় সংখ্যালঘু, জাতিগত সংখ্যালঘু, শ্রমজীবী, গরিব সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা, যাদের সমাজে অর্থনৈতিক বা অন্য আধিপত্যের জায়গাটা কম্পারেটিভলি কম, ফলে তারা কিন্তু খুব ভালনারেবল থাকেন, তারা খুব বিপজ্জনক জায়গায় তারা কিন্তু থাকেন। ফলে ভোটারদের নিরাপত্তা বিধান করাটা, ভয়ভীতিহীন পরিবেশে তারা যেন অবাধে তাদের পছন্দের দল বা প্রার্থীকে ভোট দিতে পারেন, এটাকে নিশ্চিত করাটা এটা অত্যন্ত জরুরি। ফলে সেই জায়গাগুলো আমি মনে করি যে আমাদের জায়গা থেকে এগুলোকে সবারই বিবেচনার মধ্যে নেওয়া দরকার। নির্বাচনকে অনেকে একটা বিনিয়োগ হিসেবে অনেকে বিবেচনা করেন। কোনো মতো যদি এমপি হতে পারেন আর সরকারি দলে যদি তারা থেকে যান, যদি মন্ত্রিত্বের ভাগ্য জোটে, তারা মানুষ ব্যবসায় যেভাবে টাকা খাটায়, অনেকে নির্বাচনকে একটা বিনিয়োগের ক্ষেত্রে তারা পরিণত করেন। ধরুন খরচ করার কথা 25 লাখ টাকা খরচ করেন, তারা দেখা যাবে যে 15, 20, 25, 30 কোটি টাকা কেউ খরচ করেন। তো এটা তো একটা জনসেবার কাজ। তো এখানে তো এটা তো কোনো বিনিয়োগের জায়গা না, এটা তো কোনো ব্যবসা করার কোনো জায়গা না। এক্ষেত্রে আমি মনে করি, ইতিমধ্যে আমি এটা নিয়ে কথা বলেছি, পার্লামেন্ট সদস্য পদ সহ জনপ্রতিনিধিত্বের বিষয়গুলোকে অলাভজনক করা দরকার। ল মেকাররা, আইন প্রণেতারা কেবলমাত্র আইন প্রণয়নই তাদের মূল কাজ থাকবে। লোকাল গভর্নমেন্ট আমাদের এখানে উন্নয়নের জন্য, আমাদের এখানে উন্নয়ন বলতে আমরা যা কিছু আমরা বোধ করি, এটার জন্য স্থানীয় মন্ত্রণালয় রয়েছেন, স্থানীয় ইউনিয়ন পরিষদ আছে, উপজেলা আছে, জেলা পরিষদ আছে, তাদের দায়িত্ব এগুলো থাকা দরকার। ল মেকারদেরকে যখনই এর সাথে যুক্ত করেন, তখনই কিন্তু অনিয়ম, দুর্নীতি, কালো টাকা হাতিয়ে নেবার বহুমাত্রিক সুযোগ, এক ধরনের ফ্ল্যাট গেট তখন কিন্তু ওপেন করে দেওয়া হয়। এটাকে বন্ধ করতে না পারলে নির্বাচনে টাকার খেলা, ইঁদুর দৌড়, নির্বাচনে যে কোনোভাবে সংসদে যাওয়ার জন্য জীবন মরণ যে আমি দৌড় দেখছি, এবং ইতিমধ্যে আপনারা দেখছেন নির্বাচন এখনো তফসিল ঘোষণা হয়নি, দেশব্যাপী যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে, সুতরাং আপনাকে গোড়ায় যদি হাত দিতে না পারি, তাহলে সম্ভবত আমরা এই সমস্যাগুলো থেকে আমরা বেরিয়ে আসতে আমরা সেখানে সক্ষম হব না। আমি যেটা বলতে চাই, নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে বড় জায়গাটা আমি আজকে যেটা বলতে চাই, সরকারের দিক থেকে আমি মনে করি সরকারের রাজনৈতিক সিদ্ধান্তটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার পলিটিক্যাল উইলটা কি? সরকার যদি একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করতে চান, আমি মনে করি এটাই হচ্ছে সবচেয়ে বড় জায়গা। এবং তাহলে নির্বাচন কমিশনে 5 জন ফেরেশতা বসে থাকলে আরো 5 জন ফেরেশতা যুক্ত করলেও এককভাবে নির্বাচন কমিশন একটা ভালো নির্বাচন করতে পারবে না। এটা একটা যৌথ অর্কেস্ট্রার মতন, একটা সম্মিলিত একটা উদ্যোগের মতন। সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, শেষত জনগণ, ভোটারেরা সবাইকে আস্থার মধ্যে নিয়ে যদি আমরা নির্বাচনের উদ্যোগটা করতে পারি, তাহলে কেবলমাত্র আমি মনে করি আমরা যে 17 বছর ধরে আমরা যে অবাধ নির্বাচনের জন্য অপেক্ষা করছি, সবাই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য, 3.5-4 কোটি মানুষ ভোট কি বলে এখন তারা জানেই না। সুতরাং সেই সুযোগটা কিন্তু দেওয়াটা সেটা কিন্তু সম্ভব। এবং সেক্ষেত্রে আমি ছাত্র তরুণদেরকে বলতে চাই, আপনারা যেভাবে নিরাপদ সড়ক আন্দোলনে যেভাবে আপনারা রাজপথে দাঁড়িয়ে গিয়েছিলেন, বয়স্করা, মুরব্বীরা আমরা ফেল করে গিয়েছিলাম, এবং তখন আপনারা যেভাবে একেবারে নিরাপদ সড়ক আন্দোলনে রাস্তার অচল অবস্থা দূর করার ব্যাপারে আপনারা, এবারও আমার জেনজিরা অথবা এবার যে জুলাই আগস্টের আমাদের যে অসাধারণ গণ অভ্যুত্থান, সেখানেও যেভাবে আপনারা আমাদের একটা সবচেয়ে দুর্যোগকালীন সময়ে আপনারা জীবন দেওয়ার প্রতিযোগিতায় যেভাবে দাঁড়িয়ে গিয়েছিলেন, এবার নিশ্চয়ই জীবন দেওয়ার দরকার হবে না এই নির্বাচনে। কিন্তু আমি মনে করি আপনারা স্বেচ্ছাসেবকের ভূমিকা, ভোটারদেরকে সচেতন করা, রাজনৈতিক দলগুলোকে সার্ভাইলেন্সে রাখা, নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগটা বাড়ানো, আপনারা প্রতিটা নির্বাচনী কেন্দ্রে
আমার স্কুলের শিক্ষার্থীরা, কলেজের শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আপনারা অনেকটা স্বেচ্ছাসেবক হিসাবে, ভলান্টিয়ার হিসাবে আপনাদের শিক্ষক মণ্ডলী সহ বা সমাজের অন্যান্য গুণীজন অংশীজন যারা আছেন, এটাও কিন্তু বড় একটা জায়গা কিন্তু কাজ করতে পারে। সুতরাং আমি মনে করি আপনারা আগামী নির্বাচনেও আপনারা কিন্তু আপনাদের প্রত্যক্ষ উপস্থিতি, আমি মনে করি এটাও একটা বড় ভূমিকা পালন করবে। আমি শেষ করতে চাই যেটা বলে যে আমরা আগামী নির্বাচনের প্রতিপক্ষ কারা। অনেক প্রতিপক্ষ, আপনারা আমার এই আজকে বিতর্কের বিরোধী দল অনেকগুলো প্রতিপক্ষের কথা তারা কিন্তু উল্লেখ করেছেন, এমনকি সরকারি দল আপনারাও প্রধান চ্যালেঞ্জের কথা বললেও পাশাপাশি অন্যান্য বিষয়গুলো আপনাদের আলোচনার ভিতরে এসছে। তার মানে এগুলো হচ্ছে আমাদের অনেকগুলো প্রতিপক্ষ আছে, আমাদের দেশের ভেতরে আছে, আঞ্চলিকভাবে আছে, আন্তর্জাতিক পর্যায়েও আমাদের অবাধ নির্বাচনের অনেকগুলো প্রতিপক্ষ আছে। এই প্রতিপক্ষদের বিরুদ্ধে আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক থাকবে, নানা প্রশ্নে ডিবেট হবে, পলিমিক্স হবে, মনে হতে পারে, কিন্তু আমি রাজনৈতিক প্রতিযোগিতাকে কখনোই একটা বৈরী রাজনৈতিক সহিংসতায়, একটা চট দখলের মতন জবরদস্তিতে আমরা কখনো নিয়ে যেতে পারি না, এবং তাহলে কিন্তু পুরনো রাজনৈতিক সংস্কৃতি আবারও কিন্তু পরোক্ষভাবে আবারও কিন্তু জেকে বসতে পারে। সুতরাং সেই এনাফ ইজ এনাফ। আমাদেরকে অতীত সরকার অনেকগুলো নেতিবাচক শিক্ষা দিয়ে গেছেন, সেই শিক্ষাগুলো যদি আমরা কাটিয়ে উঠতে পারি, আমি মনে করি তাহলে এটা এগিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব। আমাদের পরিবর্তনটা খুবই গুরুত্বপূর্ণ। তলস্তয়ের একটা কথা ছোটকালে পড়েছিলাম যে সবাই দুনিয়াকে বদলাতে চায়, সবাই পৃথিবীকে বদলাতে চায়, কিন্তু নিজেকে আমরা কিন্তু বদলাতে চাই না। তো রাজনৈতিক দল অনেকগুলো সংস্কারের কথা আমরা বলেছি। রাজনৈতিক দলের সংস্কার যেমন একটা খুব গুরুত্বপূর্ণ এজেন্ডা সমাজের নানাগুলো ক্ষেত্রে। তো আমরা মনে করি যে আমরা দায়বদ্ধ কেবলমাত্র মানুষের কাছে, ভোটারদের কাছে, জনগণের কাছে। সুতরাং রাজনৈতিক আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, কিন্তু সেই প্রতিযোগিতাকে একটা সুষ্ঠু গণতান্ত্রিক সমাজে আমরা যেন দড়িটা এমন জোরে টান না দিই যাতে আমাদের অভ্যুত্থানের অর্জন যাতে পুরোপুরি বিপর্যস্ত না হয়, আমাদের অভ্যুত্থানের অংশীজনদের মধ্যে এমন জায়গায় যেতে আমরা না যাই। আমাদের সমাজ হচ্ছে একটা বহুত্ববাদী সমাজ। এই সমাজের ধর্ম, বর্ণ, সংস্কৃতি নির্বিশেষে হাজার বছর ধরে আমরা কিন্তু বাস করাটাই আমাদের কিন্তু ঐতিহ্য। এটা আমাদের সবচেয়ে বড় শক্তি। এবং এবার করে দেখবেন এই গণজাগরণ, গণঅভ্যুত্থানে পাহাড় সমতল থেকে শুরু করে নারী, পুরুষ, ছাত্র, যুবক, তরুণ, শ্রমজীবী, মেহনতি মানুষ নির্বিশেষে সবাই আমরা কিন্তু একসাথে কিন্তু আমরা দাঁড়িয়ে গেছি। ঘরে যখন ডাকাত পড়ে তখন ডাকাত তাড়ানোর জন্য আপনি কেবল আত্মীয় স্বজনকে ডাকেন না, আপনি পাড়া প্রতিবেশী, গ্রামবাসী সবাইকে আপনি ডাকেন। এরকম একটা ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে আমরা যে জাতীয় ঐক্যটা তৈরি করেছিলাম, আমরা সংকীর্ণ দলীয় স্বার্থের জন্য, সংকীর্ণ কোনো এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য আমরা এই ঐক্যটাকে আমরা যেন বিনষ্ট না করি। স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার প্রশ্নে, ভোটাধিকার, গণতন্ত্রের প্রশ্নে, বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার প্রশ্নে, সাম্যভিত্তিক একটা গণতান্ত্রিক একটা মানবিক রাষ্ট্র, সরকার, সমাজ প্রতিষ্ঠার প্রশ্নে চলুন আমরা একসাথে আমরা বিতর্ক করি, আলোচনা করি, কিন্তু সবার আগে আমাদের দেশের সার্বভৌমত্ব, তার জাতীয় নিরাপত্তা, তার গণতান্ত্রিক ভবিষ্যৎ চোখের মনির মতন করে যাতে সেটাকে আমরা রক্ষা করি। এবং সেক্ষেত্রে আমরা এবার আর কোনো হেরে যেতে রাজি না। আমি মনে করি যে আমরা কোন সময় আমরা পরাজিত হই, পরাজয়ের আগেই যখন আমরা পরাজয় মেনে নিই তখন পরাজিত হই। আর আরেকটা হচ্ছে, আমি যদি হাল ছেড়ে না দেবার যদি শপথ নিই, আমি শেষ পর্যন্ত আমি লড়বো, আমি বাংলাদেশকে রক্ষা করব। 53-54 বছর যেই রাষ্ট্রের বয়স, এই রাষ্ট্র ভূতের মতন এখন পেছনে হাঁটবে না। আগামী নির্বাচনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে একবিংশ শতাব্দীর উপযোগী মানবিক, গণতান্ত্রিক, দায়বদ্ধ একটা বৈষম্যহীন সাম্যভিত্তিক আমরা বাংলাদেশের দিকে আমরা হাঁটবো। আমি সে প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সরকারি দল, বিরোধী দল, আমি অসাধারণভাবে শুনেছি, আমার বিচারক মণ্ডলী এবং সর্বশেষ আরেকবার ডিবেট ফর ডেমোক্রেসি প্রিয়ভাজন হাসান আহমেদ চৌধুরী কিরণ এবং যারা অনুষ্ঠানের সঙ্গে যুক্ত, যারা সামনে আছেন, আমি সবারকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সবার জন্য উষ্ণ
অভিবাদন। এসছে যে অনেকে মনে করছেন দুই উপদেষ্টা বিএনপির নমিনেশন পেতে পারেন, আপনার বিশ্লেষণ কি? প্রথমত বিএনপি কাদেরকে নমিনেশন দেবে এটা বিএনপি তারা এটা ঠিক করবেন, এটা একটা। আর দুই হলো যে উপদেষ্টারা এই সরকার তারা যদি নির্বাচনই করতে চান এখনো তারা কেন তারা সরকারের মধ্যে আছেন এটা আমার কাছে বোধগম্য না। কারণ সরকার চরিত্রের দিক থেকে তারা একটা দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার। বিশেষ কোনো ইডিওলজি, বিশেষ কোনো রাজনৈতিক দল, কোনো মতাদর্শ, কোনো অংশীজনকে মদত যোগানোটা সরকারের কাজ না। আর সরকারের নিরপেক্ষতা নিয়েও তো মানুষ এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারেনি। সুতরাং সরকারের নিরপেক্ষতা কোনো কারণে যদি প্রশ্নবিদ্ধ হতে থাকে এটাও আগামী নির্বাচনের একটা প্রশ্ন হিসেবে এটা উত্থাপিত হবে। সুতরাং তারা দুই উপদেষ্টারা তারা যদি নির্বাচনই করতে চান তাদের অনেক আগেই উচিত ছিল তাদের সরকার থেকে সরে দাঁড়ানো, অথবা উচিত হবে আজকে বা আগামীকালকের মধ্যেই তাদের সরকার থেকে সরে দাঁড়ানো, জনগণের কাতারে দাঁড়ানো। তারপরে তারা নমিনেশন কোন দল দেবে কি দেবে না সেটা সে দল তারা এটা ঠিক করবেন। পরে প্রশ্ন এসছে এনসিপি বিএনপির সাথে নির্বাচন করার সম্ভাবনাকে কেমন দেখেন? এখন যত রাজনৈতিক সমীকরণ দেখছেন আপনি, যেমন আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমরা গণতন্ত্র মঞ্চের আমরা এখন 5টা দল মিলে আছি। বিএনপির সাথে আমাদের বিগত ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের মধ্য দিয়ে 31 দফার ভিত্তিতে একটা যুগপৎ আন্দোলনে আমরা অনেকগুলো দল আমরা দীর্ঘ বছর একসাথে ছিলাম। তো বিএনপির সাথেও সেখানে আমরা একটা আলাপ আলোচনার ভেতরে আছে, আমরা আলাদা জোট আলাদা দল। তো বিএনপির সাথে এটা একটা, এবং সেখানে নানা ধরনের রাজনৈতিক সমীকরণ, নানা ধরনের নির্বাচন কেন্দ্রিক জোট হবে। ফলে এনসিপি আমার ধারণা এখনো পর্যন্ত দোলাচলের ভেতরে আছেন। তাদের মধ্যে স্বাধীনভাবে দাঁড়ানোর যেমন একটা চিন্তা শক্তভাবে আছে, আবার একই সাথে বিএনপি কেন্দ্রিক যে রাজনৈতিক মেরুকরণ নির্বাচন কেন্দ্র করে সেদিকে আসবার ক্ষেত্রে একটা ঝোঁক আছে। আবার অন্যদিকে ইসলামপন্থী যে দলগুলো আছেন তাদের সাথেও হয়তো একটা আলাপ আলোচনা থাকতে পারে। আমার মনে হয় এটাও আমি মনে করি এখন। তবে এই আলাপ আলোচনাগুলোর সাথে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে নীতি আদর্শের প্রশ্নটা নির্বাচন যত এগিয়ে আসে তখন এটা সামনে থাকে না। তখন দাঁড়িয়ে যে কোন জোটে গেলে নির্বাচনে জেতা যাবে, পার্লামেন্টে যাওয়া যাবে, এটাই প্রধান বিবেচনা হিসেবে কাজ করে। আমি আশা করব এনসিপি যেটাই করুক তাদের ডিক্লেয়ার্ড যেটুকু ইডিওলজি, পলিটিক্স বা তাদের যে রাজনৈতিক সংস্কৃতি সেটা মেনেই মানুষ যাতে বোঝে যে তাদের অবস্থানটা একটা সঙ্গতিপূর্ণ অবস্থান, এবং হঠাৎ করে এদিক থেকে ওদিকে একটা পেন্ডুলামের মতন তারা ডিগবাজি খাবেন না। তাদের চিন্তা ভাবনার সাথে সঙ্গতিপূর্ণ আর নির্বাচনের ব্যাপারও তারা এরকম একটা সিদ্ধান্তের জায়গায় তারা আসবেন। এরপরে বলেছেন যে ছায়া সংসদ স্পিকার জনাব কিরণ বলেছেন তরুণদের ভোট এখনো দোদুল্যমান, আপনার বিশ্লেষণ কি? আমি কিরণের সাথে ব্যাপারে একমত হব। তরুণদের বড় অংশ তারা কিন্তু এখনো পর্যন্ত দোদুল্যমান আছেন, এটা আমার অবজারভেশন এরকম। এবং এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কেবলমাত্র মার্কা দেখেই মানুষ এবার মাত্র ভোট দেবেন না। মানুষ এবার দলগুলো দেখবেন, দলের বক্তব্য কি, দলের এজেন্ডাটা কি, প্রোগ্রামটা কি, তাদের পুরো ডেভেলপমেন্ট নিয়ে মানুষ যে ইস্যুগুলো নিয়ে মানুষ চিন্তা করছে, মানুষের ভাবনাগুলো দলের মধ্যে কতখানি আসছে, আর যিনি প্রার্থী, বিশেষভাবে যিনি প্রার্থী তার পাস রেকর্ডটা কি, তার ট্র্যাক রেকর্ডটা কি তার। ফলে মানুষ আমার মনে হয় প্রার্থীর গুণাগুণ তাকে বিচার বিশ্লেষণ করে মানুষ এবার একই সাথে মার্কার পাশাপাশি প্রার্থীর গুণাগুণটাও এবার বড় বিবেচনার মধ্যে আসবেন। সেদিক থেকে তরুণরা, যাদেরকে আমি বলি এনলাইটেন্ড ইন্টেলিজেন্সিয়া, আলোকিত যে বুদ্ধিবৃত্তিক যে মানুষ, তরুণরা, যুবকরা, আমি মনে করি তারা খুব সচেতনভাবেই এবার তারা তাদের ভোটাধিকার এবার তারা প্রয়োগ করবেন। কারণ এই ভোটটা খুব গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা আগামী পার্লামেন্টের 180 দিনের পরে, পরবর্তী 30 কার্য দিবসের পরে আপার চেম্বার হবার একটা প্রশ্ন আছে, সংসদের উচ্চ পরিষদ হবার প্রশ্ন আছে। কোনো ভোট এবার আর পৌঁছে যাবে না, প্রত্যেকটা ভোট এবার কাউন্টেবল।
ফলে আপার চেম্বারের দলগুলোর প্রাপ্ত সারা দেশে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হারে আপার চেম্বারে উচ্চ কক্ষে প্রতিনিধিত্ব নির্বাচিত হতে পারেন। ফলে প্রতিটা ভোট এখন হয়তো তার প্রার্থী হয়তো নাও জিততে পারেন, কিন্তু এই ভোটটা সারা দেশের ভোটটা যুক্ত করে পরবর্তী আপার চেম্বারের প্রতিনিধিত্বের ক্ষেত্রে এই ভোটটা কিন্তু হিসাবের মধ্যে আসবে। সেজন্য আমি বিশ্বাস রাখতে চাই আমার তরুণরা এখন যত দোদুল্যমান হলো নির্বাচন যত এগিয়ে আসবেন, তারা দলগুলোকে তারা দেখবেন, কারণ আমি দেখি প্রতিটা দল এখন সার্ভাইলেন্সের মধ্যে। আমি বিস্মিত হয়েছি। আমি কোথায় কি কি বক্তৃতা করেছি আপনারা যেভাবে দেখেছেন, নোট করেছেন, তার মানে প্রত্যেকে আমরা কিন্তু সার্ভাইলেন্সের মধ্যে। আমি কিভাবে বসি, বলি, দাঁড়াই, হাঁটি, কখন কি বক্তব্য দিচ্ছি, সকালে একরকম কিনা, দুপুরে একরকম, বিকেলে আরেক রকম বলছি, আজকে একরকম, কালকে আরেক রকম বলছি। এই যে ডিগবাজি খাওয়া, আমাদের তরুণরা এগুলো তারা নিশ্চয়ই এগুলো তার বিবেচনায় তারা রাখবেন। এবং আমি তরুণদের উপর আস্থা রাখতে চাই। তরুণরা আমাদের সকল দুর্যোগে ভাষা আন্দোলন থেকে তারা আমাদেরকে পথ দেখিয়েছেন। এবারও তারা প্রথম ফ্রন্ট লাইনের ফাইটার হিসেবে এই তরুণ, শুধু ছাত্র তরুণরা না, শ্রমজীবী তরুণ, সাধারণ মানুষ যে তরুণরা একসাথে হয়ে যেটা করেছেন, আমি মনে করি তরুণরা দোদুল্যমান হলো পরে তারা কিন্তু ভোটের ক্ষেত্রে একটা ডিসাইডিং, একটা সিদ্ধান্তমূলক একটা ভোটের ক্ষেত্রে তারা কিন্তু ভূমিকা তারা এই ক্ষেত্রে পালন করবেন আমার ধারণা। আর এরপরে বলেছেন যে আওয়ামী সমর্থিতের ভোট কোন দিকে যেতে পারে। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আওয়ামী সমর্থিত ভোট কোন দিকে যেতে পারে? আমার মনে হয় যে প্রথমত আওয়ামী লীগের আমি বিশ্বাস করি বড় অংশটাই তারা ভোট দেবেন। যতই আমি দেখছি যে আওয়ামী লীগের দায়িত্বশীল জায়গা থেকে বলা হচ্ছে, ইতিমধ্যে আমার কানে এসছে তারা ভোট নাকি দেবেন না, এরকম একটা। যদি আওয়ামী লীগ, তার তো আওয়ামী লীগ যেহেতু কার্যক্রম নিষিদ্ধ, দলীয় পরিচয়ে মার্কা নিয়ে তার আগামী নির্বাচন অংশগ্রহণের এখনো পর্যন্ত কোনো সুযোগ নেই। সেদিক থেকে আমার মনে হয় যে আওয়ামী লীগের ভোটটা একদিকে যেমন রাজনৈতিক বিবেচনা তাদের কাজ করবে, এটা একটা। দ্বিতীয় বিবেচনা করবে অঞ্চল, এলাকা, প্রার্থীর গুণাগুণ বিবেচনা করেও আওয়ামী লীগের ভোটটা এখানে বিবেচনা হবে। আওয়ামী লীগের ভোট কোনো একটা বিশেষ দল, বিশেষ জোট তারা এককভাবে আওয়ামী লীগের ভোট পাবে এরকম দৃশ্যপট নাও হতে পারে, এটা আমার ধারণা। তবে এটা আরও নির্বাচন যত এগিয়ে আসবে তত বেশি জায়গাটাকে আরও বেশি পরিষ্কার এটা হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে কোনো শঙ্কা দেখেন কিনা? শঙ্কা বলতে পারেন নির্বাচনের আগের দিন পর্যন্ত শঙ্কা থাকবে, কিন্তু আমাদের যেহেতু আমরা জনগণ এবার ভোটের জন্য জনগণ একদম মুখিয়ে আছে, রাজনৈতিক দলগুলো তাদের এক ধরনের প্রস্তুতি আছে। কিরণ ভাই ভালোই বলেছিলেন, দৃশ্যত যাতে আমরা বিতর্ক দেখি না এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে, কিন্তু বাস্তবে প্রত্যেকেই নির্বাচনের জন্যই প্রত্যেকে প্রস্তুতি গ্রহণ করছেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ সবাই আমরা সেই প্রস্তুতি আমরা গ্রহণ করছি। অনেকগুলো তো নিশ্চয়ই ঝুঁকি আছে। শঙ্কার মধ্যে প্রথম আপনারা যে কথাগুলো বললেন এগুলো তো আছেই, আমি আপনাদের সাথে আমি একমত। অনেকগুলো ইস্যু যাচ্ছে। আর গুরুত্বপূর্ণ হলো যে ভোটটা ভণ্ডুল করার ক্ষেত্রে আগামী নির্বাচন হলে যারা ক্ষতিগ্রস্ত হতে পারেন, সেটা পতিত ফ্যাসিস্ট রেজিম হোক অথবা আমাদের চারপাশে ছড়িয়ে থাকা যারা সরকারকে প্রলম্বিত করতে চান, একটা অনির্বাচিত সরকারকে আরো দীর্ঘদিন যারা দেখতে চান, অথবা যাদের হয়তো অন্য কোনো এজেন্ডা আছে। আর বাংলাদেশকে কেন্দ্র করে পরাশক্তিগুলো অনেকভাবে তারা তৎপর। আপনি জানেন আমাদের বাংলাদেশের জিও পলিটিক্যাল তার একটা বিশেষ অবস্থানের জন্য বাংলাদেশ সুপার পাওয়ার থেকে শুরু করে নানা শক্তির, যদি বলি সাম্রাজ্যবাদী বা আধিপত্যবাদী শক্তি, যদি এভাবেও বলি, বাংলাদেশ অনেকের একটা লীলাক্ষেত্র অনেকে বিবেচনা করেন। বাংলাদেশ নিয়ে অনেকের অনেক ধরনের এজেন্ডা আছে। এই সরকারকে কেউ কেউ আরো অনিশ্চিত সময়ের জন্য ক্ষমতায় রেখে দিতে চান। ফলে তাদের কোনো তৎপরতা আছে কিনা আমি জানি না। আমি মনে করি যে সংখ্যায় অনেকগুলো সংখ্যা আছে, আমি রাজনীতি মানুষ হিসেবে সংখ্যা দেখি, কিন্তু সবচেয়ে বড় আমি মনে করি আগামী নির্বাচন, যেহেতু জনগণ ঐক্যবদ্ধ, রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ, সরকার, নির্বাচন কমিশন সবাই যেহেতু এখন আগামী নির্বাচনের লক্ষ্যে কাজ করছে। আমি ইতিমধ্যে বলেছি নির্বাচন একটা যৌথ অর্কেস্ট্রার মতন। সরকারের কাজ হচ্ছে সবাইকে নিয়ে আস্থার মধ্যে নিয়ে যদি আমরা যেতে পারি, যাবতীয় চ্যালেঞ্জ বলি, ঝুঁকি বলি, শঙ্কা বলি, এটাকে মোকাবেলা করে আমরা আগামী নির্বাচনে যাব। ইতিহাসের সেরা নির্বাচন হবে কিনা আমি জানি না, কিন্তু একটা ভালো নির্বাচন হবে। আমরা নির্বাচিত সরকার পাবো
একটা রাজনৈতিক সরকার পাবো যাদের একটা পপুলার উইল বা ম্যান্ডেট থাকবে দেশ পরিচালনার ক্ষেত্রে। সুতরাং এবং বাংলাদেশ পর্যায়ক্রমে একটা নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথে বাংলাদেশ হাঁটতে পারবে, যেখানে আমরা বৈষম্যের ব্যাপারে বৈষম্যের বিরুদ্ধে সাম্যের ব্যাপারে আমরা কথা বলতে পারবো, একটা মানবিক সমাজ পর্যায়ক্রমে আমরা তৈরি করতে পারবো। আমি এ কথা বলে আপনাদেরকে আরেকবার যে প্রশ্নগুলো এসছে আমি আমার মতন করে আমি রেসপন্ড করলাম। আপনাদের সবাইকে আমার বক্তব্য শোনার জন্য, আমাকে এখানে আমন্ত্রণ করবার জন্য আমি আপনাদেরকে অশেষ শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই সবাই।